ধরে ধরা যাক যে আমাকে ট্রল করা হয় নানানভাবে। হুম, হুম। আম যে যেটা মূলত আসলে বলা হয় যে উনি হারপিক খেয়ে আত্মহত্যা করতে গেছেন, হারপিক খেয়েছেন। তো আমি খুবই সচেতনভাবে ১ম আমি এই পুরো ব্যাপারটাকে একটা জোক হিসেবে নিতাম। ১ম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যাক যে আমার পলিটিক্যাল যেই চিন্তাগুলো আছে, আইডিওলজি আছে, এইটাকে একেবারে খেলো করে ফেলবার জন্য এগুলো বলা হচ্ছে, ফলে আমি ইগনোর করতাম। অবভিয়াসলি এটা তো খুবই বোঝারই বিষয় যে একজন সচেতন মানুষ তিনি হারপিক খেয়ে কেন আত্মহত্যা করতে যাবেন? এটা তো খুবই একটা মানে নরমাল প্রশ্ন আসলে। হোয়াট এভার ইট ইজ, যখন একটা এই ধরনের একটা গুজব প্রচলিত থাকে, এই ধরনের একটা আলাপ আপনার বিভিন্ন জায়গাতে বলা থাকে এবং কোন একজন মানুষ যদি একটা টক শোর মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো সে তার হারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয়, সেই জায়গাটা তর্ক থাকে না। সেই জায়গাটা আর সভ্য সমাজের জন্য থাকে না। এখন ধরা যাক যে আপনাকে কোনো একটা বিষয়ে প্রতিদিন ট্রল করা হয়। সেটার সত্যতা, সত্য মিথ্যা এসব নিয়ে আপনি কখনোই বদার ছিলেন না, আপনি কখনো এগুলো নিয়ে আলাপও করেননি। কিন্তু একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে, সেই আবর্জনাকে, আপনি রিঅ্যাক্ট করেন বা রিঅ্যাক্ট করতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়তোবা অনেকে আপনার জায়গাতে থাকলে আপনি কিভাবে রিঅ্যাক্ট করতেন আমি জানি না। হয়তোবা ডিফারেন্টলি করতেন। আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি। বিকজ ঐদিন এক্সকিউজ মি, ঐদিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি। লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি, প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা ট্রাভেল। আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিকমতো রাখতে পারিনি। জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি এবং শুধুমাত্র সঞ্চালককে কথা দিয়েছি সেটার জন্য। ফলে আমি যথেষ্ট টায়ার্ড ছিলাম, বিরক্ত ছিলাম। এই ধরনের একটা আচরণ, বালখিল্য আচরণ, অসভ্য আচরণটাকে আমি আসলে নিতে পারিনি। এই মানে হচ্ছে আপনি ব্যাপার। টায়ার্ড ছিলেন নিশ্চয়ই সেই বিষয়গুলো মানে মানুষের মনস্তত্ত্বে এইসব ক্লান্তির ছাপ পড়েই। কিন্তু আপনি কি মনে করেন যে আপনি টায়ার্ড না থাকলে এরকম রিঅ্যাকশন দিতেন না? মানে যে গালিগালাজটা আপনিও করেছেন সেটির জন্য কি আপনি অনুতপ্ত হন? বা মনে করেন যেটি আসলে ঠিক হয়নি? না, না, না। আপনি আপনি এই জায়গার আপনার প্রশ্নটাতে আমার মনে হয় যে একটু আম আমার আমি দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আমি যেই গালিটা দিয়েছি, সেই গালিটা কিন্তু আমি শুরুতে দেইনি। হুম। অসভ্যতার পরে দিয়েছি। ফলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে, সেইটার রিটেলিয়েশন এ আসলে আমি কেন অনুতপ্ত হব আমি জানি না। আমি খুবই প্রাউড। কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে ওই পশুটি সেখানে বসেছিল। কারণ ধরা যাক আমি আপনার সাথে তর্কের খাতিরে, ধরা যাক আমরা ২ জনই এগ্রি করলাম যে কোন একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে। ধরা যাক। আপনি একটা প্রোগ্রামে এসে ধরা যাক যদি ব্যাপারটা সত্যিও হয়। হুম। আপনি একটা ধরা যাক আপনার জীবনের একটা খুবই সেটব্যাকস আছে। আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আপনার পলিটিক্যাল লাইফ এ এসে আমি আপনাকে সেটা ট্রিগার করবার চেষ্টা করব। মানে আপনি যদি ওইভাবেও দেখেন। হুম। ফলে এই ধরনের মানুষকে আসলে ট্রিটমেন্টের জন্য আমার কাছে মনে হয় ভাষা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা স্ট্রং ভাষা। এইটা ওয়েলকাম করবার মতো অন্য একটা সময় আমি আর আপনি আমরা দুজনই কি এই ধরনের ভাষাকে কি একসেপ্ট করতে পারি? নো। আমি আপনার সাথে একমত, পারি না। কিন্তু ওই মোমেন্টে আমার কাছে মনে হয় ঠিক ছিল। এখন এই যে মানে আপনি বলছেন দীর্ঘ সময় ধরে আপনাকে ট্রল করা হয়। মানে আপনি তো এই ট্রলের সাথেও একরকম ইউজড টু হয়ে গেছেন। মানে একটা নামও আমিও আপনি বলছিলেন যে আপনাকে আমি আসলে কতদিন ধরে চিনি। বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নাম এই হারপিকের সাথেই যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামের ট্রলও করা হয়। আপনি কি এটা নিয়ে মানে এটি নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন? মানে এই জায়গাটি নিয়ে মানে জি, জি, এই যে ব্যাপারগুলো মানে নিয়ে মানে আপনাকে এইভাবে এই নামে সম্বোধন করা হচ্ছে, হার্পিক মজুমদার। সেই নামটি বলা আমাকে হচ্ছে বারবার, বারবার আমাকে বলা হচ্ছে। আমাকে 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 কখনো হারপিক মজুমদার বলা হয়, আমাকে কখনো আওয়ামী লীগের দালাল বলা হয়, আমাকে কখনো বলা হয় যে আওয়ামী লীগের বাচ্চাটা গোলাম বলা হয়, আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয়, আমাকে বলা হয় আমি ইনস্টিগেট করেছি হত্যা, আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অসংখ্য নাম আছে অনলাইনে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন, অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন, আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা
তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন? এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে। জি ফলে আমার কাছে কখনোই মনে হয়নি, ইয়েস রিসেন্টলি আমি এটার জবাব ফেসবুক লিখেছি, জি কারণ দেখেছি যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে। ফলে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে। জি ব্যারিস্টার নিঝুম মজুমদার, এবার একটু আসি আপনারা মানে সিলেটের সাবেক মেয়রের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন, ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রথমেই একটু শুনতে চাইবো যে এই ডক্টর ইউনূস সহ যেই উপদেষ্টা পরিষদের সবার নামে অভিযোগ করছেন আপনারা, তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না, যে 5 থেকে 8ই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন, কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিলই না, তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো? আচ্ছা, নামের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কার্যকারণগুলো বলবেন। দেখেন, যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন, যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি মনে করেন যে বাংলাদেশে 3 ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। সেটি হচ্ছে গণহত্যা, সরি 2 ধরনের, আসলে যেই 4 ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে 2টি অপরাধ সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা। এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি 3টি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন। একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা, সেখানে হত্যা করা, দেশ থেকে বাধ্য করা ইত্যাদি। এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যায় হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী আছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এরকম আরো যারা আছে তারা। আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেগুলো। তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন, তিনি নিজে যেভাবে সাফারার সেই সাফারিংস এর বর্ণনা দিয়েছেন। এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, ফলে আইনি যা যা বিষয় আছে, সাবমিশন আছে, কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করা উচিত, তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং তারা কেন বাধ্য, আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি, এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে, এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না, এটা তিনি কেন মনে করেন, এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি। এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিসকে আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য। আনোয়ারুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে 8 তারিখ থেকে তাদের নাম সেখানে না। তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনূস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা। অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে, তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন, এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন, এটা অনেক আগের থেকে নির্ধারিত। সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ, এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন, আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি। বাট আইসিসি যখন এটা তদন্ত করবে, আইসিসি আরো নাম যোগ করতে পারে, আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে, এটা আইসিসি তদন্ত সাপেক্ষে। বাট আনোয়ারুজ্জামান চৌধুরী যাদের যাদের নাম মনে করেন তাদের নাম দিয়েছেন। জি মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো এই মামলায় বা অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনারা বলছি 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন, মানে এই 5 থেকে 8ই আগস্ট পর্যন্তই দেখছেন। তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না, বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন? একদম। আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা, অর্থাৎ জুন মাসের 23 বা 24 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে 8ই আগস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয়। আমরা পুরো সময়টার কথা বলেছি। 5 থেকে 8ই আগস্টকে আমরা স্পেসিফিক বলছি এই কারণ 3 দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না। অর্থাৎ যদি 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে, যদি সেখান থেকে থাকে, আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য তাও না, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ঢাকায় একটি বক্তৃতা বলেছেন যে আপনার কোনো একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে 30শে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমণ্ডল যারা আছেন, ইউনাইটেড নেশনস, আইসিসি, তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে ওপেন ছিলেন, ওই একই
আর টোনটা আমরা সেখানে বজায় রেখেছি। আমরা এই পুরো সময়টার আসলে এনকোয়ারি চেয়েছি। আপনি বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র, বারবার বর্তমান বলছেন। আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন। কিভাবে, কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম, প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিন আপা। সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে, যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা রাষ্ট্রপতির বলে নেই, রেফারেন্সে সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন। সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন, সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। হ্যাঁ, করা যেতে আপনাকে পারে ওয়ার্ডিং গুলো করেছেন। খেয়াল মানে রাখতে হবে। করা যেহেতু যেতে পারে, আবার আরেকটা কথা আমি নিষিদ্ধ তো আপনাকে না। বলে যেহেতু রাখি, করা যেতে যদিও পারে মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে যদি পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো বা জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন, আইনটাই এমন। যদি ধরা যাক আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি, আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাব।